প্রোডাকশনের জন্য ধাপগুলো কি কি? মোট ছিল 4টা ধাপ, মনে আছে? 4টা ধাপ কি কি ছিল? সেরিকালচার, ফিলেচার, থ্রোয়িং এন্ড বিগামিং। তার মধ্যে সেরিকালচার যে ধাপটা, সেটা হলো যে আমরা সিল্ক পোকাটাকে কিভাবে আমরা চাষ করব, এবং চাষ করে আমাদের লক্ষ্য হলো কোকুন উৎপাদন করা। এবং এইরকম 50,000 পোকা থেকে আমরা 50,000 কোকুন পাবো, এবং 50,000 কোকুন থেকে আমরা সিল্ক ফাইবার পাবো হলো 120 কেজি। 120 কেজি ফাইবার পাবো। এই এই পদ্ধতিটাই হলো সেরিকালচার। তো সেরিকালচারে আমাদের উদ্দেশ্য হলো কোকুনটাকে সংগ্রহ করা বা গুটিটাকে সংগ্রহ করা। এই ক্লাসের ম্যাটেরিয়াল গুলো আমি ব্লেন্ডেড লার্নিং সেন্টারে দিয়ে দিয়েছি। দেখো, সিল্ক যে পোকা, রেশমের যে পোকা, সেই পোকার দ্বিতীয় ধাপটা হলো পিউপা। এখানে ছবিতে দেখতে পাচ্ছ পিউপা স্টেজ। পিউপা স্টেজে যখন আসে ওরা, এই আসার প্রক্রিয়ার মধ্যে ওরা প্রচুর পরিমাণে খাবার খায়, এবং ওদের খাবার শুধু মাত্র একটা খাবারই তারা খায় হলো মালবেরি লিভস বা তুত গাছের পাতা। প্রচুর পরিমাণ দিতে হবে। তারপর যখন তাদের খাওয়া দাওয়া শেষ, তখন তারা গুটি তৈরি করে, এবং এই গুটিগুলি ভিতরে পোকা চলে যায়। পোকাটা ভিতরে আছে, আর বাইরে হলো আবরণটা হলো গুটি। এবং এই গুটি তৈরি করা যখন শেষ হয়, তখন আমরা এই এই গুটিটাকে সংগ্রহ করি। এই এই পর্যন্ত যে প্রক্রিয়াগুলো, সেইটাই হলো সেরিকালচার। এখানে গুটিটা সংগ্রহ করার পরে একটা ছোট্ট ধাপ আছে, সেটা হলো কি, এটাকে সিদ্ধ করে ফেলতে হবে। গরম পানিতে সিদ্ধ করলে পোকাটা মারা যাবে এবং ভিতরে ওই অবস্থায় থেকে যাবে। তাহলে সেরিকালচার যখন শেষ হলো, তখন আমরা গুটি পেলাম। দ্বিতীয় ধাপটা হলো ফিলেচার। ফিলেচারের মধ্যে আবার তিনটা কাজ আছে। একটা হলো সর্টিং দ্য কোকন, দ্বিতীয়ত হলো সফেনিং দ্য সেরিসিং, তৃতীয় হলো রিলিং দ্য ফিলামেন্ট। সর্টিং মনে হলো যে ভালো খারাপ, বড় ছোট বিভিন্ন রঙের যে জাত, সেগুলোকে আলাদা করে আলাদা আলাদা করা হয়, গ্রুপে ভাগ করা হয়, তারপরে সিল্ক সুতাগুলোকে সংগ্রহ করা হয়। সর্টিং হলো আলাদা আলাদা ভাগে ভাগ করা। চাইনিজ কোকুন যেগুলি, সেগুলি দেখতে রং সাদা হয়। আর যদি জাপানিজ গুলো হয়, তাহলে হলদে সাদা হয়। আর গাঢ় হলুদ যেটা, সেটা হলো ইটালিয়ান অরিজিন কোকুন। অর্থাৎ পোকার বংশ কোথা থেকে আসছে সেটার অনুসারে তাদের কোকুনের রং ভিন্ন ভিন্ন রকমের হতে পারে। সর্টিং করার পরে আমরা রিলিং করব। তবে কিছু কিছু জায়গায় আমরা এই খাবারের সাথে বিভিন্ন আহ অন্যান্য আর কি, মানে ওরা তো খায় শুধু তুত গাছের পাতা বা মালবেরি লিভস, অন্যান্য পাতা সাথে দিয়ে দিলে দেখা যায় রঙিন কোকুন পাওয়া যায়, ওখান থেকে রঙিন ফাইবার পাওয়া যায়। তো এই ধরনের ফাইবারকে কালার্ড কোকুন বলে, এবং তখন আমাদের কিন্তু ডাইং করতে হয় না। এটার গবেষণা হচ্ছে পৃথিবীর অনেক দেশেই, জাপান, চায়না, ভিয়েতনাম, তারপর থাইল্যান্ড, শ্রীলঙ্কা, এসব দেশে গবেষণা হচ্ছে যে কালার্ড কোকুন নিয়ে। আমরা যেরকম স্যার, কটনের। কালার্ড কোকুনের ক্ষেত্রে আপনি যে বলেছিলেন হেনা লিভটা অ্যাড করার কথা, ওটা ছাড়া কি অন্য কোনো লিভ আমরা অ্যাড করতে পারি না? হ্যাঁ, কালার্ড কোকুন তো সেইভাবেই পাওয়া যায়, যে তুত গাছের পাতা তো ওরা খাবে। ওদের খাদ্য কিন্তু মালবেরি লিভস। আমাদের যে জি। চাষ করি যে পোকাটা, সেই পোকার যে জাত, আমরা বৈজ্ঞানিক নাম বলেছি বম্বিক্স মরি। ওরা শুধুমাত্র তুত গাছের পাতাই খায়। কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করছেন যে আচ্ছা, ওই তুত গাছের পাতার সাথে যদি অন্য কিছু মিশিয়ে দিই, এখন মনে করো তুমি অর্ধেক দিলা তুত গাছের পাতা, আর অর্ধেক দিয়ে দিলা মনে করো আমাদের বাংলাদেশে যে মেহেদি গাছের পাতা, দেখা গেল কি পোকা খাওয়াই বন্ধ করে দিল। তাহলে তো পোকা মারা যাবে। কারণ ওই পোকার যে পোকার তো ওই পাতাটা পছন্দ হইতে হবে। আবার শুধু পছন্দ হইলে হবে না, খাওয়ার পরে সে হজম করতে হবে। এখন মনে করো খাওয়ার পরে পোকা পেটে অসুখ হয়ে গেল, মারা যাওয়া শুরু করলো, জ্বর হইলো, তাহলে তো তুমি আর লাভ নাই, প্রোডাকশন ভালো হবে না। সুতরাং আমরা, এটা গবেষণা চলছে যে এই মালবেরি লিভস এর সাথে কোন কোন ধরনের পাতা আমরা কি পরিমাণ রেশিওতে কোন কন্ডিশনে দিলে পোকা খাবে। তো সেই ক্ষেত্রে পোকাটার কালারটাও একটু চেঞ্জ হয়ে যায়, এবং আমরা দেখতে পেয়েছি যে সুতাটাও, ফিলামেন্ট আর কি, সেটাও চেঞ্জ হয়ে যায়। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং রিসার্চ, কারণ এখানে ডাইং ফিনিশিং করতে হবে না, অনেক টাকা বেঁচে যাবে, পরিবেশ রক্ষা পাবে। জি স্যার। তো তারপর এই সর্টিং করার পরে আমরা ফিলামেন্ট গুলোকে যে সংগ্রহ করব, এটাকে বলে রিলিং। রিলিং মানে কি, সবগুলো আহ আহ, কোকন থেকে আমরা ফিলামেন্টকে সংগ্রহ করব। তো সংগ্রহ করার সময় দ্বিতীয় ধাপটা না পার করে তৃতীয় ধাপে যাওয়া যাবে না। তৃতীয় ধাপটাই তো রিলিং ছিল। তৃতীয় ধাপটা কি তাহলে? রিলিং এর আগে আমরা এটাকে নরম করে নিব। এই যে কোকন বা এই যে গুটি আমার কাছে কিন্তু আছে, আমি বলেছি যে ভবিষ্যতে ইনশাল্লাহ
আমি ক্লাসে তোমাদের দেখাবো যে এই যে কোকন আছে, এই কোকনটা অনেক শক্ত, এটাকে নরম করে নিতে হবে। নরম করব কিভাবে? গরম পানিতে আমরা কিছুক্ষণ ডুবায় রাখলেই নরম হয়ে যাবে। তাহলে তখন আমরা রিলিং করতে পারবো। তো রিলিং করার জন্য আমাকে প্রথমেই কি করতে হবে, ওই যে গুটিগুলো আছে ওগুলোতে ব্রাশিং করতে হবে। ব্রাশ করলে কি হবে, ওই যে প্রান্ত যেটা, লাস্ট মাথা যেটা, ওটা পাবো আমি। তো ওই প্রান্তগুলিকে আমি একত্রিত করব, করে তারপরে আমি ওয়াইন্ডিং করব। এখন রিলিং করা হয় কিভাবে? দুই ধরনের পদ্ধতি আছে, একটা হলো সেমি অটোমেটিক বা ম্যানুয়াল পদ্ধতি, আর আরেকটা হলো অটোমেটিক। এই কাজ পুরোটাই অটোমেটিক মেশিনে হবে আর ম্যানুয়ালিও হবে। তো আমি তোমাদের ম্যানুয়ালটা আগে দেখাচ্ছি। ম্যানুয়ালটা হলো ব্রাশ দিয়ে আমি কোকনের প্রান্তগুলিকে একত্রিত করে নিব। তারপর 4টা থেকে 8টা কোকন থেকে, তাহলে প্রতিটা একটা কোকন থেকে তো একটা ফিলামেন্ট পাবো। 4 থেকে 8টা কোকন থেকে 4 থেকে 8টা ফিলামেন্ট একত্রিত করে আমি এবার একটা একত্রিত করব ওদেরকে, তারপর এদেরকে আমরা জড়াবো। তাহলে মনে রাখতে হবে আমি কিন্তু কোনো পাক দিচ্ছি না, শুধুমাত্র 4 থেকে 8টা ফিলামেন্ট একত্রিত করে আমরা জড়াচ্ছি। তো এই জড়ানোর প্রক্রিয়াটাই হলো রিলিং। আর যে জড়ানোর পরে যে গোছাটা তৈরি হবে, এটার ইংরেজি নাম হলো স্কেইন। সেমি অটোমেটিক মেশিনে মানুষ প্রয়োজন হয়, আর যদি অটোমেটিক মেশিন হয় মানুষের প্রয়োজন হয় না। সেখানে এই মেশিন ওই ব্রাশিং করে তারপরে একত্রিত করে 4 থেকে 8টা ও অটোমেটিক্যালি কাজ করবে এবং রিল তৈরি করবে। তো ওই রিলটার নাম হলো, টেক্সটাইলের পরিভাষা হলো স্কেইন। তারপর আমরা এই স্কেইন গুলোকে আবার একত্রিত করব, অনেকগুলো স্কেইনকে মিলে একত্রিত করলে এটাকে বলা হয় বুকস। তাহলে কতগুলো স্কেইনকে আমরা একত্রিত করে আমরা বুকস তৈরি করব। তো এক একটা বুকসের ওজন হয় 2 থেকে 4 কেজি, এবং এইরকম অনেকগুলো বুকসকে নিয়ে আমরা তৈরি করব বেল। এক একটা বেলের ওজন হয় প্রায় 60 কেজির মতো। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা আমাদের কিন্তু সিল্ক ফাইবার সংগ্রহ করে আমরা যেখানে কাপড় তৈরি করা হয় বা সুতা তৈরি করা হয় সেখানে আমরা প্রেরণ করব। তাহলে আমরা দ্বিতীয় ধাপটা পার হয়ে গেলাম। 3 নাম্বার ধাপ হলো থ্রোয়িং। থ্রোয়িং এ হলো সুতা তৈরি করা হবে। কি সুতা তৈরি করা হবে? সিল্কের সুতা তৈরি করা হবে। সিল্কের সুতা হলো 4 ধরনের: সিঙ্গেল, স্ট্রাম, ক্রেপ এবং অর্গানজিন। এই সুতাগুলো তৈরি করার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমার যে গুটিটা আছে, গুটিটা যেন নরম হতে পারে। সেজন্য আমরা কি করব? সেজন্য আমরা গরম পানি এবং সাবান, সাবানযুক্ত গরম পানিতে ডুবিয়ে রাখবো কিছুক্ষণ, তখন ওই আঠাটা নরম হবে। আসলে সিল্ক ফাইবার যে ফিলামেন্ট থাকে, ফিলামেন্টটা হলো ভিতরে থাকে, মানে আসল ফাইবারটা ভিতরে থাকে, আর বাইরের যে আবরণ সেটা হলো আঠা। আসলে তো এটা পোকার যে লালা, লালা থেকে এই ফাইবারটা তৈরি করা হয়। তাহলে ওইখানে পোকার লালা থেকে এমন ভাবে বের হয় যে বাইরে থাকবে আঠা, ভিতরে থাকবে ফাইবার। তো বাইরের আঠাটা যখন শুকায় যায় তখন অনেক শক্ত হয়ে যায়। হ্যাঁ, তাহলে এটাকে নরম করার জন্য আমরা সাবানযুক্ত গরম পানিতে আমরা রেখে দিলে নরম হবে। তারপরে আমরা সুতা তৈরি করব, নয়তো সুতা তৈরি করতে গেলে আমার ছিঁড়ে যাবে সবকিছু। 4 রকম সুতা হয়: সিঙ্গেলস, ট্রাম, ক্রেপ, অর্গানজিন। তার মধ্যে সবচেয়ে চিকন সুতাটা হলো সিঙ্গেলস। সুতার নামগুলো কিন্তু স্যার ফাইবারের মধ্যে যদি ভিনেগার পড়ে তাহলে সেই ক্ষেত্রে স্যার ফাইবারটা ক্র্যাশ করার কথা না? আবার বলো। স্যার ফাইবারের মধ্যে যদি বেশি বেস দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কি ফাইবারের গুণগত মানটা নষ্ট হয়ে যায় না? না, আমি তো সাবান নিব অল্প, অল্প পরিমাণ নেওয়া হয়। এটা বেইজ বলতে তুমি সাবানের কথা বলছো? স্যার ক্ষারের কথা বলতেছি, সাবানের মধ্যে যে ক্ষার হ্যাঁ, আছে। সাবান আমরা অবশ্য পরে পড়বো, এখন আলোচনা করি নাই কেমিক্যাল প্রপার্টি নিয়ে। এটা বেশি যদি তুমি দাও তাহলে তো ড্যামেজ হয়ে যাবে ফাইবার। এটা কনসেন্ট্রেশনটা হলো লো কনসেন্ট্রেশন, সাবান যুক্ত পানি, মানে পানির পরিমাণ বেশি, সাবান অনেক কম থাকে। তাহলে ওটা দিলে কি বুঝতে হবে, পারছি গরম স্যার। করবে তুমি যখন, তখন নরম হয়ে যাবে আঠাটা। আঠাটা কিন্তু জি সরে স্যার। যাচ্ছে না, খেয়াল করো। আঠাটা সরে যাচ্ছে না, আর আঠাটা ঘেরাও করে রাখছে কাকে? ফাইবারকে ঘেরাও করে রাখছে। আমার সাবানটা লাগতেছে কোথায়? সাবানটা লাগতেছে হলো আঠার গায়ে। ফাইবার তো ভিতরে আছে, ফাইবারের ড্যামেজ খুব একটা এখন হবে না। তবে ভবিষ্যতে যখন আমি আঠাটা সরাইয়া দিব, তখন যদি সাবানের সংস্পর্শে আসে সেই সেই ফাইবার ড্যামেজ হয়ে যাবে। কিন্তু আমাকে এখন রক্ষা করতেছে ফাইবারটাকে কে? বাইরের যে আঠা এখন আছে। আঠাটাই। জি স্যার। হ্যাঁ, এখন 4 ধরনের সুতার মধ্যে সবচেয়ে চিকন সুতাটা হলো সিঙ্গেলস। এখানে আমি দেখো, এই আগে আমরা বলে আসি রিলিং করার সময় 4 থেকে 8টা ফিলামেন্টকে আমরা একত্রিত করে
আমরা তৈরি করেছি হলো স্কেইন, কিন্তু তখন তো আমরা কোনো পাক দেই নাই, টুইস্ট দেই নাই, মনে আছে কি? টুইস্ট কিন্তু দেই নাই। তো এবার সময় আসছে টুইস্ট দেওয়ার। তাহলে আমরা যে কোনো একটা দিকে, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেই দিকে টুইস্ট দিতে পারি, অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে টুইস্ট দিতে পারি, ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। এখন যে কোনো একটা দিকে আমরা টুইস্ট দিয়ে দিব, টুইস্ট দিয়ে আমরা একটা ববিনের মধ্যে জড়াবো, এবং এই জড়ানোর পরে যে সুতাটা আমরা পেলাম আর কি, এই সুতাটার নাম হলো সিঙ্গেলস। সিল্কের যে 4টা সুতা আছে তার মধ্যে সবচেয়ে চিকন সুতাটা হলো সিঙ্গেলস। এটা কি তৈরিতে ব্যবহার করা হয়? এই ছবি দেখতে পাচ্ছ, এটা খুব পাতলা কাপড় তৈরিতে ব্যবহার করা হয়, সিল্কের খুবই পাতলা কাপড়। মনে করো এটা ইংরেজিতে বলে শিয়ার ফ্যাব্রিক্স। তার মানে পাতলা কাপড় কি, যেমন মনে করো যদি কোনো ওড়না হইতে পারে, স্কার্ফ হইতে পারে, বা ট্রান্সপারেন্ট কোনো কাপড়, খুবই পাতলা, এক পাশ থেকে আরেক পাশে দেখা যায়, এইরকম কাপড় তৈরি করতে হলে আমরা এই সিঙ্গেল সুতাটা ব্যবহার করব। তারপর চলে আসে ট্রাম, আরেকটা সুতা। ওই সুতাটা সিঙ্গেলসের চেয়ে একটু মোটা হয়। সেখানে কি করি আমরা? সেখানে আমরা করি কি, 2 থেকে 4টা সিঙ্গেলস আমি নিব। খেয়াল করো, 2 থেকে 4টা সিঙ্গেলস আমি নিব, নিয়ে যে কোনো একটা দিকে পাক দিব। সেটা হইতে পারে ঘড়ির কাঁটার দিকে দিতে পারি, অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে দিতে পারি। তাহলে এরপরে যে সুতাটা উৎপন্ন হইলো সেই সুতাটার নাম হলো ট্রাম। এই সুতাটা ওয়েব সুতা হিসেবে ব্যবহার করা হয়। উইভিং এ তোমাদেরকে যখন একদম প্রথম দিকে ক্লাস নেই, তোমাদের মনে আছে ওয়েব সুতা কোনটা? লম্বা লম্বি সুতাটার নাম হলো ওয়ার্প, আর পাশাপাশি যে সুতাটা থাকে ওটা হলো ওয়েব সুতা। ওয়েব সুতা কিন্তু একটু কম মজবুত হইলেও চলে, কিন্তু ওয়ার্প সুতা সাংঘাতিক শক্তিশালী হইতে হবে। আমাদের যে ট্রাম সুতাটা, এটা কিন্তু ওয়ার্প সুতা হিসেবে ব্যবহার করা যাবে না, তবে ওয়েফট হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। তৃতীয় যে সুতাটা আছে সেটাকে বলা হয় ক্রেপ। আবারও বলছি, ক্রেপ কিন্তু একটু ভিন্ন ধরনের সিল্কের সুতা। ভিন্ন কোন দিক দিয়ে? ভিন্ন হইলো এটার মধ্যে টুইস্ট বেশি থাকে, মানে টুইস্টের পরিমাণটা বেশি থাকে। বাকি যে 3টা আছে সেটা হলো স্বাভাবিক টুইস্ট থাকে, আর ক্রেপের মধ্যে থাকে অতিরিক্ত টুইস্ট। তোমাদের বাসায়ও অনেক, আমার ধারণা প্রত্যেকের বাসায় সুতা আছে। তুমি সুতা হাতে নিয়ে তোমার হাত দিয়ে অতিরিক্ত একটা পাক দিয়ে দেখো সুতাটা, দেখবা সুতাটা আঁকা বাঁকা হয়ে গেছে। তো এই ধরনের অতিরিক্ত পাকের সুতা দিয়ে যে সুতা তৈরি করি, সেই সুতাটাও ক্রেপ। আবার তাহলে ক্রেপ সুতাটা হলো এই একটু হাই টুইস্টেড সুতা, মানে অতিরিক্ত টুইস্ট দেওয়া হয়। এই অতিরিক্ত টুইস্ট দেওয়ার কারণে সুতাটা একটু আঁকা বাঁকা হয়ে যায়। এই সুতা থেকে যে কাপড়টা আমরা তৈরি করব, কাপড়টাও আঁকা বাঁকা হয়ে যায়। আঁকা বাঁকা কখন হয় জানো? যখন আমি টান টান করে ধরে রাখবো তখন তো আঁকা বাঁকা হবে না, যে একটু ছেড়ে দিব, একটু লুজ হয়ে যাবে, তখন একটু আঁকা বাঁকা হয়ে যাবে। তো এই কাপড় একটু বিশেষ ধরনের কাপড়। এবং তোমরা যখন যদি কখনো সুযোগ হয় সামনে দোকানে যখন সিল্ক ফাইবার কিনতে যাবা, তখন তোমরা একটু জিজ্ঞেস করো যে আচ্ছা ভাই ক্রেপ কাপড় আছে নাকি দেন তো। ক্রেপ কাপড়টা তুমি হাত দিয়ে ধরলে বুঝতে পারবা এই কাপড়টা একটু ভিন্ন ধরনের, একটু আঁকা বাঁকা, উঁচা নেচা এরকম একটা আছে আর কি। হ্যাঁ, সারফেসটা অসমান। তো ওই কাপড়টা হইলো ক্রেপ, আর এই সুতাগুলিকে ক্রেপ বলা হয়। তো অনেকে এই ধরনের কাপড় বা সুতা খুব পছন্দ করেন। হ্যাঁ, কিভাবে তৈরি করা হয়? তৈরি করা হইলো যে ওই সিঙ্গেল স্ট্রেচ নিতে হবে, নিয়ে এস টুইস্টেড এবং জেড টুইস্টেড সিঙ্গেলস নিতে হবে। ঠিক আছে, এস টুইস্টেড এবং জেড টুইস্টেড সিঙ্গেলস নিতে হবে। যদি একটা সিঙ্গেলস নাও তাও হইতে পারে, একাধিকও হইতে পারে, কিন্তু একটা টুইস্ট দেওয়া থাকবে এস আর একটা জেড। এখন তুমি তো বলতে পারো স্যার এস টুইস্ট আবার কি, জেড টুইস্ট আবার কি? এস টুইস্টটা হলো যে ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজ। আমরা ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে এদিকে যদি টুইস্ট দিই, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে, তাহলে এস, আর এন্টি ক্লকওয়াইজ জেড। এইভাবে আমরা কিন্তু সংজ্ঞায়িত করতে পারি। তাহলে আমাদের সিঙ্গেলস নিব, এক নিতে পারি অথবা একাধিকও নিতে পারি। একটা থাকবে এস টুইস্টেড আর একটা থাকবে জেড টুইস্টেড। এরপর ওই দুইটাকে আমরা একত্রিত করে আবার এস টুইস্টেড করব। এইভাবে সুতা আমরা পাবো, যেটা সেটাকে বলা হবে ক্রেপ সুতা। তারপরে আরেকটা সুতা আছে অর্গানজিন, এটা খুব শক্তিশালী সুতা।
এই সুতাটা হলো কি যে এটাও 2 অথবা ততোধিক, 2 হতে পারে 3 হতে পারে সিঙ্গেলস আমরা নিব, যেগুলো জেড টুইস্টেড। খেয়াল করো, আগেরটা ছিল এস টুইস্টেড আর জেড টুইস্টেড, ওই দুইটা একত্রিত করে আবার এস দিয়েছিলাম। আর এখানে হইলো কি দুইটা জেড টুইস্টেড, ওই দুইটাকে একত্রিত করে আমরা এস টুইস্ট দিব। তাহলে এই স্লাইডটা পদ্ধতিতে শো হচ্ছে না। আমার এখানে তো দেখা যাচ্ছে, স্লাইডটা দেখানো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না? জি স্যার, আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি, স্লাইড দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এই যে সুতাটা তৈরি হলো এটা হলো শক্তিশালী সুতা, এবং এটা ওয়ার্প সুতা হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ কাপড় তৈরি করার জন্য লম্বালম্বি দিকে সুতা হিসেবে এটা আমরা ব্যবহার করতে পারি। এই 4 ধরনের সুতার বর্ণনা দেওয়ার পরে আমরা এই সর্বশেষ সিল্কের তো ফাইবার সংগ্রহ করার 4টা ধাপ ছিল, তাই না? প্রথম ধাপটাকে বলছি সেরিকালচার, তারপরের ধাপটাকে বলছি আমরা ফিলেচার, 3 নাম্বার ধাপটাকে আমরা বলছি থ্রোয়িং, আর 4 নাম্বার ধাপ হলো ডিগামিং। ডিগামিং শব্দটার অর্থই হলো আঠা সরায় ফেলা। এতদিন কিন্তু আমরা এই যে এতগুলো কাজ 3টা ধাপ, প্রথম ধাপে অবশ্য তৈরি করেছি কোকন, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে কিন্তু আমরা আঠাটাকে সরাই নাই। বারবার আমি বলছি আঠাটাকে নরম করব, সরানোর কথা কিন্তু বলি নাই, কিন্তু এখন সরাইতে হবে। এই সরানোর কাজটা করা হয় সুতা অবস্থায় অথবা কাপড় অবস্থায়, বেশিরভাগই করা হয় সুতা অবস্থায়, সরি বেশিরভাগই করা হয় কাপড় অবস্থায়, তবে কখনো কখনো সুতা অবস্থায় করা হয়। আমার কথাটা পরিষ্কার হয়েছে কিনা? যে আমরা কাপড় তৈরি হওয়ার পরেও ডিগামিং করতে পারি, অথবা সুতা অবস্থায়ও আমরা ডিগামিং করতে পারি। তো ডিগামিং প্রসেসটা হলো আঠাটাকে সরায় ফেলবো। আমি আঠাটাকে সরায় ফেলবো কিভাবে আমি করব? হ্যাঁ, এটা এখানে তো অবশ্যই সাবান লাগবে, সাবানের সাথে কিছু আমি সোডা অ্যাশ দিব। তার মানে এবার একটু শক্তিশালী সলিউশন দিচ্ছি। আগে তো দিছিলাম হালকা সাবান, অল্প সাবান, এইবার সাবানের সাথে আমি দিচ্ছি সোডা অ্যাশ, একটু শক্তিশালী অ্যালকালি দিচ্ছি আগের তুলনায়। এবার এই অ্যালকালি করবে কি, রিয়াকশন করবে তোমার ওই আঠার সাথে, আঠাটার নাম হলো সেরিসিন, রিয়াকশন করে আঠাটাকে সরায় ফেলবে। এটা নির্দিষ্ট সময় ধরে আমরা এটা করব, করার পরে আমরা দেখবো আঠাটা যখন সরে গেল, তখন আসল যে সিল্ক ফাইবারের যে বিউটি, সিল্ক ফাইবারের যে চার্ম, সিল্ক ফাইবারের যে মানে কমফোর্ট, সিল্ক ফাইবারের যত সুন্দর সুন্দর জিনিস আছে, বৈশিষ্ট্যগুলো আছে, এবার তোমার নজরে আসবে। তুমি যখন হাত দিয়ে ধরবা তোমার কাছে মনে হবে এটা একটা অজানা ফাইবার। একটু আগে আমরা যে ফাইবার নিয়ে কাজ করছিলাম, দেখো ছবি কিন্তু বাম দিকে হইলো ডিগাম সিল্ক, ডান দিকে হইলো র সিল্ক। ডান পাশের যে সুতা এটাতে ডিগামিং করা হয় নাই, আর বাম পাশেরটাতে ডিগামিং করা হয়ে গেছে। তুমি দেখেও বুঝতে পারতেছো পার্থক্য অনেক। হাত দিয়ে তুমি যদি ধরতে পারো দেখবা বাম দিকের যেটা ডিগামিং করা হয়েছে অনেক সফট, উজ্জ্বল, আকর্ষণীয়, আর ডান দিকেরটা এটা উজ্জ্বল না, আকর্ষণীয় না, মোটা, ভাল লাগে না। সো আমাদের ডিগামিং করার পরে সিল্ক ফাইবারের আসল সৌন্দর্যটা প্রকাশ পায়। কিন্তু এখানে ওজনটা কমে যায়, প্রায় 25 থেকে 30% ওজন কমে যায়। তাহলে সিল্কে যিনি কাজটা করছেন তার জন্য তো একটা বিপদের কথা। 100 কেজি কিনে নিয়ে আসছে, ডিগামিং করার পরে ওজন হয়ে গেল মনে করো 70 কেজি বা 72 কেজি, তাহলে ওনার তো অনেক লস, তাই না? তো কারণ সিল্কের তো দাম অনেক বেশি। তো এটা মনে রাখতে হবে, এখানে একটা ওজন হারিয়ে যেতে পারে, ওয়েট লস হতে পারে। তারপর দু একটা টার্ম সম্পর্কে আমি তোমাদের বলতে চাই। আগে অবশ্য আমি এই সি এবং ডি সেকশনে ক্লাস এগুলো বলেছি, তারপর আবার রিপিট হচ্ছে আর কি। র সিল্ক কাকে বলে, স্পান সিল্ক কাকে বলে, ওয়েটিং বলতে কি বোঝো? র সিল্ক হইলো আমি এই ডিগামিং এর আগ পর্যন্ত হইলো র সিল্ক, ঠিক আছে? আর স্পান সিল্ক হইলো, সিল্ক ফাইবার তো অনেক লম্বা, প্রায় 1 কিলোমিটার লম্বা হয়, কিন্তু আমি ফাইবারটা সংগ্রহ করতে গিয়ে কিছু ড্যামেজ হয়ে যায়, অনেক সময় কোকনটা ভেঙে যায়, হ্যাঁ, ছিঁড়ে যেতে পারে, নষ্ট হইতে পারে। সেই নষ্ট যে ফাইবার গুলো আর কি, ড্যামেজ হয়ে গেছে যেগুলো, সেগুলিকে আমি 30 সেন্টিমিটার পর্যন্ত কেটে কেটে টুকরা টুকরা করব, তারপরে ওইটা থেকে সুতা বানাবো, ওটা হলো স্পান সিল্ক। আর এই যে আমার ওয়েট লস হইলো, এই ওয়েট লসটাকে কাভার করার জন্য আমি করব কি, সিল্ক ফাইবারকে একটা মেটালিক সল্ট যোগ করে দিব, অর্থাৎ পানির মধ্যে ওই সল্টটা মিশায়া সলিউশন তৈরি করব, সিল্ক ফাইবার কোটের ভিতরে ডুবাই দিব।
কিছুক্ষণ রেখে দিলে হবে কি এই সল্টটা ফাইবারের ভিতরে ঢুকে যাবে। এবার ফাইবারের ওজনটা মনে করো বেড়ে যাবে। আগে কি হয়েছিল, 100 কেজি সিল্ক কিনেছিলাম র সিল্ক, তারপরে যেই আমি ডিগামিং করলাম হয়ে গেলো 70 কেজি। এবার সিল্ক এই ওয়েটিং করলে ওজন হয়ে যাবে 80 কেজি, আরো 10 কেজি বেড়ে যাবে। হ্যাঁ, স্টেনিক ক্লোরাইড দিয়ে দিলাম। কিন্তু এটা বেশি বাড়ানো ঠিক হবে না, তাইলে আবার এটা তো অন্যায় হবে, কারণ যখন তোমার ইয়েতে যাবে ওয়াশ করা হবে যখন, এটা তো চলে যাবে। হ্যাঁ, কিছুটা চলে যাবে আস্তে আস্তে। সো এটা সাবধান করতে হবে। 5-6%, 7% এগুলি অ্যাকসেপ্টেবল আর কি, তার চেয়ে বেশি করাটা ঠিক হবে না। তাহলে এবার আমরা